ইতিহাসের কথা বারবার উঠে আসে, কারণ ইতিহাসেই তো ভবিষ্যতের পথ দেখায়। ইতিহাসই ভবিষ্যতে কি করা উচিত কি করা উচিত না সেই পথ দেখায়, এবং সেই ইতিহাস বারবার বলছে যে অধীর রঞ্জন চৌধুরীর যে মন্তব্য আজকের এবং তারপর ওনার যে রেগে যাওয়া, এটা অপ্রাসঙ্গিক নয়, এটা যেন একটা ট্রেন্ড ফলো করে আসে। মহারাজ, আমি প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন করব যে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে কোথাও যেন রাম মন্দির প্রতিষ্ঠার পরে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ যেন মেনে নিয়েছেন যে পরে কি হতে চলেছে। তাই একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে মেনে নিয়ে তিনি এমন কথা বলছেন, তিনি জানেন যেটা শুভেন্দু অধিকারী বলছেন, তিনি জানেন যে হেরে যাবে কংগ্রেস, তাই তিনি বলছেন বিজেপিকে ভোট দিন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, তিনি যে বারবার এত রেগে যাচ্ছেন, এর কোনো স্পিরিচুয়াল অ্যাডভাইস আপনি দেবেন ওনাকে একটু শান্ত করার জন্য? না, প্রথমে আপনার এই প্রতিবেদনের মধ্যেই আমি আমার বক্তব্যের আপনার প্রশ্নের পার্টের আগে আমি একটু ভাস্করবাবুর কথার সূত্র ধরে বলি। আচ্ছা, ভাস্করবাবু একটা অদ্ভুত কথা বললেন, কার্তিক মহারাজের আশীর্বাদ নিয়ে নাকি আমাদের অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে জিতেছেন। তা কার্তিক মহারাজের আশীর্বাদ নিয়ে যে উনি জিতেছেন, ভাস্করবাবু কি প্রত্যক্ষদর্শী ছিলেন? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি একটু আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ক্লিপিংস দেখালেন, সেখানে বিরোধী দলনেতা বললেন স্পষ্টভাবে যে বেলডাঙ্গায় উনি হেরেছেন। তাহলে কার্তিক মহারাজের আশীর্বাদ থাকলে বেলডাঙ্গায় কিভাবে হারলেন? অনেক ইকুয়েশন আছে। আর কার্তিক মহারাজ সম্বন্ধে সমালোচনা করতে হচ্ছে ভাস্কর সিংহ রায়দের মতো বরিষ্ঠ জনেদেরকে, এটা আমাদের লজ্জা। আমি কার্তিক মহারাজের মুখপাত্র হিসেবে আসিনি, কিন্তু যেহেতু সন্ত সমাজের একজন প্রতিনিধি হিসেবে কার্তিক মহারাজ আমাদেরই একজন, তাই আমাকে এই কথাটা বলতেই হলো। আর কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় এবং ইন্টারন্যাশনাল ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি। তো তার কাছে যখন তৃণমূলে শুভেন্দু অধিকারী ছিলেন তখনও তিনি যেতেন। প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক সবাই যায়। বেশ, বুঝলাম। কেন উনি কার্তিক মহারাজকে টেনে আনলেন আমি বুঝলাম না। খুব দেউলিয়া অবস্থা, বুঝতেই পারছি। বলেছি না, একদম ভুল করেছেন, আপনাকে দেখিয়ে দিলাম। এবং হিন্দু ভোটের ক্ষেত্রে অধীর বাবুর মতো নীলাভ ভাই বলছিলেন, আইনজীবী নীলাভ ভাই, যে অধীর চৌধুরীর মতো একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা যিনি রাজ্যের নির্বাচনের আগে গিয়েছিলেন দলের বিরোধী দলনেতার রোল প্লে করছেন, সেই অধীর চৌধুরী এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? এত মাথা গরম হয়ে যাচ্ছে কেন? গণতন্ত্র দিয়েছে বহরমপুর বিধানসভা কেন্দ্র অধীর চৌধুরীর মুখপাত্র। আচ্ছা ভাস্করদা, অধীর চৌধুরীর মুখপাত্র। ভেরি গুড, প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেছে। কি প্রমাণ হয়ে গেছে? আপনি অধীর চৌধুরীর পক্ষে, প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল। ভাস্করদা বলুন 10 সেকেন্ডে কি বলছেন বলুন। ভাস্করদা বলুন 10 সেকেন্ডে কি প্রশ্ন করছেন করুন, আমি মহারাজের কাছে আসবো আবার। হ্যাঁ, আমরা দেখলাম 2021 সালের বহরমপুর বিধানসভা, সেই বিধানসভায় যেখানে প্রভাব প্রশ্নাতীত অধীর চৌধুরীর, সেই বিধানসভা ক্ষেত্রে জয়ী হলেন বিজেপি। কোন দিকে বিজেপি নেই, কিন্তু বহরমপুর বিধানসভাটা উপহার হিসেবে তুলে দিয়েছিলেন। উপহার হিসেবে তুলে দিয়েছে, দুটো আসন পেয়েছে, দুটো আসন পেয়েছে। আমি একটা বক্তব্য আছে, আমার মনে হচ্ছে অধীর চৌধুরীর মানসিক সন্তুলন খারাপ হয়েছে কিনা জানি, তবে আপনার মনে হচ্ছে হচ্ছে। আমি একটু আগে আপনি না আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আপনি একটু আগে অধীর চৌধুরীর হয়ে ব্যাটিং করলেন, করে টোরে এখন আবার বলছেন যে না করে এখন বলছেন দুটো আসন বিজেপিকে দিয়েছে। কেন সত্যের অপলাপ করছেন না? কেন সত্যের অপলাপ? আচ্ছা মহারাজ, শেষ প্রশ্ন, এত রাগ হলে কিভাবে সেই রাগ কমানো যায়? হ্যাঁ, ছোট্ট করে 1 সেকেন্ড আমার বক্তব্য আছে, 1 সেকেন্ড। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ভাস্কর বাবুকে। মহারাজ 1 সেকেন্ড, 10 সেকেন্ড সবাই নিচ্ছি। উনি বলছেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক বহরমপুরে নির্বাচিত হয়েছেন, সেটা নাকি ওনার ভাষা সেটিং। মুর্শিদাবাদেও কিন্তু আমাদের বিধায়ক রয়েছেন, এখন যিনি আমাদের ক্যান্ডিডেট গৌরী শঙ্কর ঘোষ, তাহলে কি আপনাদের সঙ্গে সেটিং ছিল মুর্শিদাবাদে? আর এটার উত্তরটা দিন না আগে। ভারতীয় জনতা পার্টিকে মানুষ বেঁচেছে, এত আপনাদের সন্ত্রাস, এত ভোট লুটে শত মানুষ বেঁচেছে, মানুষ জিতিয়েছে। বেশ, ভাস্করদা উত্তর, ভাস্করদা উত্তর। দেখুন, স্বাধীনতার পর থেকে ভাস্করদা হাসছেন, এটা বেশ ভালো লাগছে। না, স্বাধীনতার পর থেকে বহরমপুর বিধানসভা কেন্দ্র ভাস্করদা হেসে ফেলেন, অধীর চৌধুরী রেগে যান, ভাস্করদা হেসে ফেলেন। হ্যাঁ, মানুষ জানে, এবং এই অধীর চৌধুরীর জেতার পেছনে বিজেপির অবদানের কথা মানুষ জানে। সত্যি কথাটা বলে দিয়েছেন যে তৃণমূলকে নয় বিজেপিকে ভোট দিন, এবং বিজেপিকে ভোট দিতে বলেছেন। এবং কংগ্রেস থেকে তো বিজেপিতে লোকজন যাচ্ছে, রিসেন্টলি আমরা দেখেছি নেতারা। বেশ, 10 সেকেন্ড দেব মহারাজকে। মহারাজ 10 সেকেন্ড, আসি আলোচনা পেয়েছি। মহারাজ 10 সেকেন্ড শেষ করুন। হ্যাঁ, যা বলছেন অধীর বাবুর। দেখুন, এখন তো
অস্বাভাবিক একটা গ্রীষ্মের দাবদাহ চলছে, তার মধ্যে দিয়ে অধীরবাবুর খুব সম্ভবত এবার পরাজয়ের একটা আশঙ্কা আছে, যেটা ওখানকার স্থানীয় মানুষজন এদের কাছ থেকে আমরা সূচনা পাচ্ছি। সেই অবস্থা থেকে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে অধীরবাবু এই ধরনের একটা রিয়্যাক্ট করে ফেলেছেন। ওনার মধ্যে বেশ কিছুদিন ধরে করছেন, গরমের কারণেও হতে পারে, গরমের কারণেও হতে পারে, পরাজয়ের কারণেও হতে পারে। গরম বা পরাজয়, একদম ফিরবো আলোচনায়। গরম বা পরাজয়ের কারণে অধীর রঞ্জন চৌধুরীর হয়তো মাথাটা গরম হচ্ছে। ঠিক আছে, বেশ, আপনি কিন্তু আচ্ছা ভাস্কর দা উত্তরটা কিন্তু পেলাম না। যাই হোক, আমার কাছে এক মিনিট আমার কাছে জয়বাবুর কাছে আরেকবার আসবো, তারপর নীলাবাবুর কাছে আসবো। জয়বাবু, অধীর রঞ্জন চৌধুরী যখন, আমি সেই ইতিহাস নিয়ে একটু বলছিলাম, 1991 সালে যখন দাঁড়ালেন নবগ্রামে, তখন একটা সময়ের জন্য অপহরণ করে নেওয়ার অভিযোগ ওঠে, সেই সিপিএম তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তারপর তাকে জেলে যেতে হয় 1996 সালে, আবার সিপিএম। আবার 2005 সালে জেলে যেতে হয়, আবার সিপিএম। সেই সিপিএমের এত প্রশংসা অধীর রঞ্জন চৌধুরী করছেন এখন, হয়তো বহরমপুর বা মুর্শিদাবাদের সাধারণ মানুষই বুঝে উঠতে পারছেন না যে অধীর রঞ্জন চৌধুরী আসলে চাইছেনটা কি, কাকে জেতাতে চাইছেন, কি বলতে চাইছেন, আমরাও বুঝতে পারছি না। অধীরবাবু এখন খেই হারিয়েছেন। একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে ওনার কথা এখন ওনার পার্টির কর্মীরা শুনছে না। 99% বলছেন এই মানুষটা পাগল হয়ে গেছে, একে এই প্রদেশ কংগ্রেসের এইরকম একটা দায়িত্ব দেওয়া উচিত, একদম রাখাই উচিত না। আর দ্বিতীয় দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, একদিক থেকে আপনার নেতার কথা হাইকমান্ড, রাহুল গান্ধী আপনার নেতা কিনা বলুন, রাহুল গান্ধী আপনার হাইকমান্ড বলেন তো, আপনাদের শব্দটা ব্যবহার করে হাইকমান্ড। সেই হাইকমান্ড থেকে আসা রাহুল গান্ধী যখন এখানে আসে, সেইখানেও দেখা যায় সে একদিকে যায়, আপনার প্রদেশ কংগ্রেসের নেতা আরেক অধীর রঞ্জন চৌধুরী অন্যদিকে যাচ্ছে। তো এই জিনিসটা প্রত্যক্ষ করেছে সাধারণ মানুষ। একটা জিনিস পরিষ্কার, হাইকমান্ডের সঙ্গে প্রদেশ কংগ্রেসের কোনো লিঙ্ক নেই। প্রদেশ কংগ্রেস একরকম বলছে, হাইকমান্ড আরেক রকম বলছে, তাদের কথা শোনে না হাইকমান্ড। বুঝলাম, ঠিক আছে। ডক্টর শান্তরূপের কাছে যাওয়ার আগে দেব এবং মিঠুন এরাও এই বিষয়ে কথা বলেছেন। অধীর রঞ্জন চৌধুরী আজকে খুব রেগে গেছিলেন সেই বিষয়ে, এবং তিনি কি বক্তব্য রেখেছিলেন, দেব মিঠুন দুজনেই কি বললেন শুনুন, ফিরবো আলোচনা। এইটা আমার অধীরদার, মানে এত বড় নেতা যারা কংগ্রেস করছে, যারা বিজেপির সঙ্গে লড়ছে, সেইটা লিডার অফ অপোজিশন, উনি তো পার্লামেন্টের, উনি এমন দলে হাতটা শক্ত করতে বলছেন যেটা ওনার নিজেরই দল ফাইট করছে। আর মানে এইটা দল বিরোধী লাইন, মানে যেটার জন্য এই ইন্ডিয়া গঠবন্ধনটা লড়াই করছে, সেই লাইনটা তার বিরুদ্ধে। এবং আমার কোথাও যেন মনে হয় কি ওই পার্সোনাল এজেন্ডাটা কোথাও যেন পার্টি এজেন্ডা করে তুলছে। উনি কেন বলেছেন এটা, যে উনি বাংলাকে ভালোবাসেন, পশ্চিমবঙ্গকে উনি ভালোবাসেন, আর সেই জন্যই বলেছেন যদি এরা আবার আসে, এই পশ্চিমবঙ্গ আরও অনেক দৌড়ে পিছিয়ে যাবে, আরও দাঙ্গা বাড়বে, আরও হিংস্রতা বাড়বে, আরও ভায়োলেন্স হবে। আমি তো ক্ল্যাপ অধীরদা, ক্ল্যাপ। আজ অধীরদা বলেছেন, আমি অধীরদাকে ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, নট বিকজ হি ইজ টেলিং টু সাপোর্ট বিজেপি. What a far-sighted politician he is.